ওকে, হচ্ছে কেমিস্ট্রি একাদশ চ্যাপ্টার খনিজ সম্পদ এবং জীবাশ্ম, তাই না? তো ফার্স্টে যদি আমরা বলতে চাই জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে বলো তো? মনে আছে? বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ উম, যে যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় এবং যেসব উম, এবং যেসব ধ্বংসাবশেষের মধ্যে এবং সেসব ধ্বংসাবশেষের মধ্যে যেসব ধ্বংসাবশেষ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। আচ্ছা, তো উদাহরণ দাও তো দুইটা, যেমন হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো শত শত বিলিয়ন বছর আগে এই পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন পৃথিবী জুড়ে ছিল হচ্ছে ঘন বন জঙ্গল ছিল, নিচু জলাভূমি আর সমুদ্র, যেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন কি আমরা জানি, বায়োলজিতে পড়ছি আমরা, যে পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল। তারপরে জুওপ্লাঙ্কটন, এরাও কি পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী। তো বিভিন্ন সময় বড় বড় প্রাকৃতিক বিপর্যয় এ ধরনের উদ্ভিদ, প্রাণী মাটির নিচে চাপা পড়ে, ঠিক আছে, এবং সময়ের বিবর্তনে তার উপর আরো মাটি পড়তে পড়তে কি একসময় মাটির গভীরে চলে যায় ওগুলো। তো এর ফলে কি হয়, যে এদের উপরের চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে, আর বায়ুর অনুপস্থিতিতে এগুলোর ক্ষয় এবং রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে তাপ, চাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সকল ধরনের উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, বড় বড় উদ্ভিদ থেকে কয়লা আর ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এবং মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পেট্রোলিয়ামের সৃষ্টি হয়েছে। তবে এখানে যদি এমসিকিউ আসতে পারে এই দুইটা জিনিস, ঠিক আছে, কয়লা সৃষ্টি হয়েছে কোথা থেকে। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এবার বলো তো, এবার ঠিক আছে? মাইক একটু কাছে আনলে। এবার হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে প্রবলেম হলে বলো, অনেক সময় একটু দূরে চলে যায় তো অসতর্কতা অবশ্য। আচ্ছা, তো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে বড় বড় উদ্ভিদ থেকে কয়লা আর এই যে ছোট যেগুলো ছিল সেগুলো থেকে হচ্ছে পেট্রোলিয়াম। তো এই পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হয়ে প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হচ্ছে কোথা থেকে? পেট্রোলিয়াম থেকে। তাই কোথাও কোথাও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস একই সাথে থাকে, যেমন কোথায় আছে, বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস জীবদেহ, তাই এই সকল জ্বালানির মূল উপাদান হচ্ছে কি কার্বন এবং কার্বনের যৌগ। আচ্ছা, তো এবার আসি আমরা প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাস কি, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, ঠিক আছে, কত পার্সেন্ট এটা মনে রাখবা। তারপরে এছাড়াও প্রাকৃতিক গ্যাসে ইথেন, প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন এবং পেন্টেন থাকে। কোনটা কত পার্সেন্ট থাকে এগুলো একটু মনে রাখবা, অনেক সময় এমসিকিউ জন্য প্রয়োজন হতে পারে। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে হচ্ছে 99.99% মিথেন থাকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে পুরোটাই মিথেন বাংলাদেশে যেটা পাওয়া গেছে। আচ্ছা, তো পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ। তো পেট্রোলিয়ামের উপাদানগুলো যেগুলো থাকে সেগুলো পৃথকীকরণ কি স্যার, করে? আরেকটা কোশ্চেন ছিল আমার। বিউটেন আর আইসো বিউটেনের মধ্যে তফাৎ কি? বিউটেন আর আইসোবিউটেনের মধ্যে তফাৎ কি, এটা হচ্ছে তোমার ওই যে কার্বন সংখ্যার ইয়ের অনুপাতে আর কি। আমরা যখন এই যে নিচে নামকরণ করব না তখন দেখাচ্ছি ওটা, ঠিক আছে।
ঠিক পারছো? আছে, আচ্ছা, ওকে। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীর শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। উৎখনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে। ঠিক আছে, এটা খনি থেকে সরাসরি পাওয়া যায়। আর এই যেটা পাচ্ছি আমরা, এই তেল অস্বচ্ছ, কখনো কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। যেটা খনি থেকে পাওয়া যায় সেটা অনেক সময় এরকম অস্বচ্ছ হয় এবং সালফার থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। ঠিক আছে, এগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য পরিশোধিত করতে হয়। তো এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক পৃথক করা হয় এগুলো। আচ্ছা, দেখো, আংশিক পাতন হলো এক ধরনের পাতন। এখানে বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে। কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত। নিচের অংশটির তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, যে নিচের অংশটি সেটা তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, আর যে অংশ যত উপরে হয় তার তাপমাত্রা তত কম হয়। তো দেখো, এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে আংশিক পাতন। দেখো, সবার নিচে আছে বিটুমিন, এটা হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস, আর সবার উপরে আছে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, সেটা হচ্ছে 20 ডিগ্রি। তার মানে এখানে যে কথাটা বলছে যে সবার নিচে থাকলে তাপমাত্রা বেশি থাকবে, আর সবার উপরে হলে তাপমাত্রা কমতে থাকবে। দেখো, ফলে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্প ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠবে। যেহেতু উপরের অংশগুলো তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্কের অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়। ঠিক আছে, পেট্রোলিয়ামের বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, আমরা একটু আগে এটা দেখে এসেছি যে পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন কোনগুলো বলো তো, মনে আছে? হাইড্রোজেন এবং কার্বন, যেসব যৌগ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হয় তাদেরকে হাইড্রোকার্বন বলে, যেমন ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন ইত্যাদি। এদের স্ফুটনাঙ্ক বেশি। আগে বলা হয়েছে অপরিশোধিত তেল ব্যবহারের উপযুক্ত নয়, কিন্তু একে যদি আংশিক পাথরের সাহায্যে পৃথক করা হয় তবে এই অপরিশোধিত তেল থেকে পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম এবং পিস প্রভৃতি অংশে বিভক্ত হয়। ঠিক আছে, এই দেখো, যে অপরিশোধিত তেল পাওয়া গেছে সেটাকে আংশিক পাতন করলে এই পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং তেল, জ্বালানি, বিটুমিন এগুলো পাওয়া যায়, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আংশিক পাতন কলাম থেকে প্রাপ্ত বিভিন্ন অংশের নাম, বিভিন্ন অংশের স্ফুটনাঙ্ক এবং হাইড্রোকার্বনের সংখ্যা নিচে বর্ণনা করছে। ফার্স্টে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। তো এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। এই অংশ যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু পেট্রোলিয়ামের কার্বন সংখ্যা কত এবং টেম্পারেচার কত এগুলো মনে রাখতে হবে। দেখো, পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলতে পরিণত করে সিলিন্ডারজাত করা হয়। ঠিক আছে, বা সিলিন্ডারে ভর্তি করা হয়। এবং এলপিজি, যেটা আমরা রান্নার কাজে ইউজ করি সিলিন্ডারে, যেটা সেটা এটা। ঠিক আছে, এলপিজি নামক রান্নার কাজে অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে সব পেট্রোলের আরেকটা নাম হচ্ছে গ্যাসোলিন। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 21 থেকে 70 ডিগ্রি। এই দেখো এখানে এইটা, এই যে গ্যাসোলিন, এটা 20-এ শেষ, তারপরে কি 21 থেকে 70 পর্যন্ত হচ্ছে গ্যাসোলিন। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10। আগেরটা ছিল 1 থেকে 4, এখানে হচ্ছে 5 থেকে 10। আর
পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। ঠিক আছে, একে গ্যাসোলিনও বলা হয়। এটা কোথায় ইউজ করা হয়? পেট্রোলটা জ্বালানোর ইঞ্জিন হিসাবে এই পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ন্যাপথা। ন্যাপথা কি? ন্যাপথার স্ফুটনাঙ্ক হচ্ছে 71 থেকে 120 ডিগ্রি পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা হচ্ছে 7 থেকে 14। ঠিক আছে, পেট্রোলিয়ামের শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। দেখো আমরা এখানে তোমার হচ্ছে এই গ্যাস পাইছিলাম, এই গ্যাসে থাকে হচ্ছে 2%, গ্যাসোলিন পাইলাম কত পার্সেন্ট বলো তো? গ্যাসোলিন ছিল হচ্ছে 5%, এটা হচ্ছে থাকে 10%। এখন জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অন্যান্য অনেক কাজে এটা ব্যবহার করা হয়। তারপরে সব কেরোসিন। কেরোসিন দেখছো? হ্যাঁ, কেরোসিন দেখছি। বেশি ইউজ করি আমরা এটা পাশাপাশি কাজে। তো দেখো এর স্ফুটনাঙ্ক হচ্ছে 121 থেকে 170 পর্যন্ত। এই অংশের সকল হাইড্রোকার্বন থাকে তাদের কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ থাকে হচ্ছে কেরোসিন। পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডিজেল, এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 171 থেকে 270 ডিগ্রি পর্যন্ত। হিউজ একটা তাপমাত্রা। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20 পর্যন্ত। এটা ডিজেল কি হিসাবে ইউজ করা হয়? যানবাহনে জ্বালানি হিসাবে, বিচ্ছিন্নকারক পদার্থ এবং দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্যারাফিন। এটার স্ফুটনাঙ্ক 271 থেকে 340-এর বেশি, 340-এরও বেশি। এই অংশ হচ্ছে হাইড্রোকার্বন থাকে তার কার্বন সংখ্যা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত। প্যারাফিন এই মোমের জন্য, তারপর আরেকটা হচ্ছে ভ্যাসলিন তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে সব পিচ। পিচ আমরা দেখছি রাস্তার কাজে ইউজ করা হয় এটা। তো এর স্ফুটনাঙ্ক হচ্ছে 340 থেকে উচ্চ তাপমাত্রা পর্যন্ত। এই অংশে হাইড্রোকার্বন যেটা থাকে তার কার্বন সংখ্যা হচ্ছে 30-এর বেশি। এটা মূলত কাজ হয় হচ্ছে রাস্তা তৈরির কাজে। তো এখানে যে কটা ছিল, ঠিক আছে, এগুলো হচ্ছে কোনটার নাম কি, স্ফুটনাঙ্ক কত, কার্বন সংখ্যা কত, কি কাজে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেরোসিন থাকে হচ্ছে 13%, বাকিগুলোর পার্সেন্টেজ আলাদা করে দেওয়া নেই, এগুলো একটু মনে রাখবো কোনটা কত পার্সেন্ট। এবার আসা হচ্ছে হাইড্রোকার্বন। এখন আমরা হাইড্রোকার্বন দেখব। হাইড্রোকার্বনগুলো কি? হাইড্রোকার্বন হলো শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেমন মিথেন, ইথেন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি। ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমার এমসিকিউ এর অপশন থাকবে নিচের কোনটি হাইড্রোকার্বন। ঠিক আছে, যে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে দেখা যাচ্ছে একটাতে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, বাকিগুলোতে এদের সাথে অন্য কিছু আছে। তখন যেটা শুধু কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত সেটাই হবে হাইড্রোকার্বন। ব্যতিক্রম কিছু আছে, তবে তোমাদের বই ব্যতিক্রমগুলোর উদাহরণ নাই। ঠিক আছে, হাইড্রোকার্বন মূলত হচ্ছে দুই প্রকার: অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক কোনগুলো, অ্যারোমেটিক কোনগুলো, এগুলো আমরা দেখবো এখন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক কথাটার অর্থ হচ্ছে চর্বিজাত, এমসিকিউ আসে এটা। তো এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল, তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এটার অর্থ কি বা সেটার উৎস কোথায়, কোথা থেকে পাওয়া গিয়েছিল? এখন দেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলো? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, যেমন বিউটেন।
বিউটেন, তারপর হচ্ছে ইথেন। এই যে দুই পাশের কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে। আর মুক্ত শিকল হাইড্রোকার্বন আমার দুই ধরনের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হয়, একটা হচ্ছে অসম্পৃক্ত হয়, এই দুই ধরনের। ঠিক আছে, তো সম্পৃক্ত মুক্ত শিকল কোনগুলো? যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের শুধু কার্বন কার্বন এক বন্ধন থাকে, ঠিক আছে, সেগুলোই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন হচ্ছে অ্যালকেন বলে এগুলোকে, যেমন হচ্ছে প্রোপেন, দেখো কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান এগুলোর মধ্যে। তারপর হচ্ছে পেন্টেন, কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান, কিন্তু একটু সরল শিকল এগুলো। আর অসম্পৃক্ত মুক্ত শিকল কোনগুলো? যেগুলো অসম্পৃক্ত কোনগুলো? যেগুলোর মধ্যে যে মুক্ত শিকলে হাইড্রোজেন এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন হচ্ছে ইথাইন, দেখো এখানে কার্বন কার্বন তিন বন্ধন বিদ্যমান। তারপর দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন এক বন্ধনও থাকতে পারে। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে এখানে যে কোথাও যদি তিন বন্ধন থাকে এবং কার্বন কার্বন যদি তিন বন্ধন থাকে, আবার আরেকটা যৌগ যেরকম কার্বন কার্বন এক বন্ধনও থাকতে পারে। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনের উপর নির্ভর করে আবার অ্যালকিন এবং অ্যালকাইনে ভাগ করা হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারে নিচে অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে বিস্তারিত দেখব। দেখো অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, যেমন হচ্ছে প্রোপিন, আমরা নামকরণের সময় পড়ছিলাম না, অ্যালকিন আর অ্যালকাইন, একটা হচ্ছে ইন একটা হচ্ছে আইন। ইন হলে দ্বিবন্ধন, আইন হলে ত্রিবন্ধন। আরেকটা হচ্ছে দেখো অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, ইথাইন প্রোপাইন। ঠিক আছে, বোঝা গেছে বিশাল? বিশাল কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? নো স্যার। তো দেখো তারপরে কি আছে আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে বলো তো? যেসব হাইড্রোকার্বনের প্রান্তীয় প্রান্তীয় উম, প্রান্তীয় কার্বন দ্বয় পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে, তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। কি বলছে যে এ জাতীয় হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত একটা বলয় বা চক্র গঠন করে, এই জন্য এটা একটা বদ্ধ শিকল, একটা বদ্ধর মতন একটা অবস্থান তৈরি করে ভিতরে। তো বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারে বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত এই দুই ধরনের হতে পারে। যেমন সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন সাইক্লোপ্রোপেন। প্রোপেন মূলত কি? তিন কার্বন বিশিষ্ট না? প্রোপেন হচ্ছে তিন ইয়েস কার্বন। স্যার, 3 কার্বন বিশিষ্ট প্রোপেন। এটা ধরো এই যে এটা কিভাবে তৈরি হয়েছে, একটার সাথে আরেকটা নিয়ে একটা বদ্ধ শিকল তৈরি করছে, মানে কি একটা সাইকেল কমপ্লিট করছে না ওটা, ওটাকে বলা হচ্ছে সাইক্লোপ্রোপেন। তারপরে বিউটেন, যেরকম বদ্ধ বিউটেন বদ্ধ আকৃতি তৈরি করে, সেটা হচ্ছে সাইক্লো বিউটেন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পৃক্ত গুলা। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল কোনগুলো? সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম যেগুলো অসম্পৃক্ত। আচ্ছা, তো বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। এমসিকিউ আসতে পারে কিন্তু এটা। এবার আসা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনগুলো? গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। যেমন বেনজিন বা নেপথালিন, দুটো সংকেতগুলো মনে রাখবা। বেনজিন হচ্ছে C6H6 এবং নেপথালিন হচ্ছে C10H8। এগুলোর গঠনও গুরুত্বপূর্ণ, গঠন আমরা দেখব। হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ।
অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। এগুলোর একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি এক বন্ধন এবং তারপর একটি দ্বিবন্ধন থাকে। এই দেখো, এই দুটার গঠন গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, আসার মতন দুইটা। ঠিক আছে, তো দেখো বেনজিন হচ্ছে কত, C6H6। দেখো 6টা কার্বন আছে, ঠিক আছে, 6টা কার্বন। যেমন দেখো পরপর এক বন্ধন, তারপরে একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, তারপরে একটা দ্বিবন্ধন, এভাবে, এবং একটা করে হাইড্রোজেন। তো দেখো কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। এই একটা, এটার একটা গঠন এরকম। ঠিক আছে, যেগুলোকে দ্বিবন্ধন বোঝাচ্ছে এগুলো এক বন্ধন, মানে একটা পরপর এভাবে চাকতিকভাবে গঠন করে। আর ন্যাপথ্যালিন কত, C10H8। তাহলে দেখো এই যে সেম গঠনটা এখানে দুইবার, বেনজিন পাশাপাশি দুইটা বেনজিনের মতো। তো দেখো ন্যাপথ্যালিন যদি আমরা এইভাবে গঠন সংকেতটা লিখি, দেখো এই যে এখানে একটা কার্বন, কার্বন, এখানে একটা কার্বন, দেখো এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, দেখো দ্বিবন্ধন, দ্বিবন্ধন, আবার দ্বিবন্ধন কোথায়, এখানে, এখানে, আবার এখানে একটা, এখানে একটা, আর একটা হচ্ছে এখানে, এই। আর এগুলোতে সবগুলোতে হাইড্রোজেন আছে। ঠিক আছে, আর এখানে কার্বন দুইটা, এখানে একটা কার্বন, এই মাথায় একটা কার্বন। ঠিক আছে, এমনিতে হচ্ছে এখানে থাকতো কয়টা, টোটাল 6টা। আর 6টা, দেখো 1, 2, 3, 4, 5, 6, আর এদিকে আছে 4টা, 1, 2, 3, 4, এই C10। আর হাইড্রোজেন দেখবো 8টা। ঠিক আছে রিশাদ? Yes, sir. আচ্ছা, তো দেখো আমরা এই অধ্যায়ে আমাদের আলোচনাগুলো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। দেখো সমগোত্রীয় শ্রেণীগণগুলো, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যায়, সেগুলো হচ্ছে একই শ্রেণীভুক্ত। তাই না, সমগোত্রীয় বলা হয়, মানে কি একই গোত্রীয়, এগুলো এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, যেমন অ্যালকেন। অ্যালকেন সমগোত্রীয় সকল যৌগের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n+2। ঠিক আছে, তো দেখো নিচে বিভিন্ন সমগোত্র শ্রেণীর উদাহরণ দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কি, CnH2n+2। তো উদাহরণ কি, মিথেন। এখানে মিথেনে এন এর মান কত, মিথেনে এন হচ্ছে 1। N1. তারপরে ইথেন, ইথেনে এন এর মান কত, এন এর মান হচ্ছে 2। প্রোপেনে এন এর মান হচ্ছে 3। বিউটিনে হচ্ছে 4। ঠিক আছে, এটা হলো অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিন কখন হয়, যখন কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তখন হচ্ছে অ্যালকিন। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। যেমন হচ্ছে ইথিন, C2H4, এখানে কার্বন এন এর মান হচ্ছে 2, এখানে ইথিনে। প্রোপিন, প্রোপিনে হচ্ছে 3, তাহলে এখানে 3 আর এখানে 3 দুগুণ 6, C3H6 প্রোপিন। অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে কোনগুলো, কার্বন কার্বন কয় বন্ধন থাকে, Triple bond. ট্রিপল বন্ড থাকে। তো এখানে হচ্ছে দেখো CnH2n-2, এই যে অ্যালকেন আর অ্যালকাইন হচ্ছে বিপরীত, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2, এগুলোর জন্য উল্টা পাল্টানো হয়।
যেমন হচ্ছে ইথাইন C2H2 প্রোপাইন C3H4। অ্যালকোহল দেখো CnH2n+1 আর সাথে যেটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক OH। OH-টা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, আমরা কার্যকরী মূলক দেখছিলাম, ঠিক আছে। তখন হচ্ছে মিথানল, অ্যালকোহল এদের নামকরণের শেষে এই নল থাকবে, ঠিক আছে। যদি নল থাকে সেটা বুঝবো আমরা, এগুলো হচ্ছে অ্যালকোহল। তো মিথানল, এখানে কার্বন হচ্ছে এন এর সংখ্যা হচ্ছে 1, তাহলে CH3O। ইথানল C2H5OH, এখানে n = 2। তারপরে আসছে হচ্ছে আমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি? সেম জিনিস, CnH2n+1 আর এখানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CHO। CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। ইথানল, এদের নামের শেষে অ্যালডিহাইড এজন্য ন্যাল থাকবে, ইথানল। এখানে n হচ্ছে 1, CH3CHO। প্রোপানল, তাহলে n এর মান হচ্ছে 2, দেখো C2H5CHO। আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সেম জিনিস এ পর্যন্ত, শুধু এখানে এই কার্বক্সিলিক অ্যাসিডের মূলক থাকবে। মূলকটা কি? COOH। দেখো ইথানোয়িক অ্যাসিড, এই দেখো CH3COOH। তো যেগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সেগুলোর উচ্চারণ হবে নয়িক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এরকম। তো প্রোপানোয়িক অ্যাসিড C2H5COOH। সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, হচ্ছে অ্যালকেন। তো সম্পৃক্ত কোনগুলো বলো তো? দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে আমরা দেখছি যে CnH2n+2। ঠিক আছে, এখানে n এর মান হচ্ছে 1, 2, 3, 4 এরকম হতে পারে। Yes, sir. আচ্ছা, তো এ শ্রেণীর প্রথম সদস্য কোনটা হবে? মিথেন। মিথেনে কার্বন n এর মান কত হবে? 1, তাহলে মিথেনের সংকেত কি হবে? CH4। CH4. ওকে, এবং তাহলে দ্বিতীয় সদস্য যদি n এর মান 2 হয় তাহলে সংকেত কত হবে বলো তো? C3H7. হ্যাঁ, আচ্ছা, n এর মান যখন 2 হচ্ছে তখন কত হচ্ছে? যখন এটা 2 হচ্ছে তখন হচ্ছে এটা যখন এটা 2 হলে ইথেন এর হয়, দ্বিতীয় সদস্য হচ্ছে মানে কি? ইথেন। ইথেনের সংকেত কি? C2H6. C2H6। আচ্ছা, তো এ ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন, ঠিক আছে, এ ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন, তাই রাসায়নিকভাবে অ্যালকেন হচ্ছে অনেকটা নিষ্ক্রিয়। এজন্য এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন অর্থ হচ্ছে আসক্তিহীন, এদের কোনো আসক্তি নাই। ঠিক আছে, এখন আসো অ্যালকেনের নামকরণ।
নামকরণগুলো কিভাবে করা হয়। ঠিক আছে, এখানে অ্যালকেনের নামকরণের দুইটা পদ্ধতি দেওয়া আছে। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় মিথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হচ্ছে ইথেন। একটু আগে আমরা এটা দেখলাম 3 কার্বন হলে সেটা হচ্ছে প্রপেন, 4 কার্বন হলে সেটা হচ্ছে বিউটেন নাম দেওয়া হয়। ঠিক আছে, আর এই অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাবাচক শব্দের শেষে এন যোগ করে নামকরণ করা হয়। ঠিক আছে, কি যোগ হবে? এন যোগ হবে। যেমন প্রপেন, দেখো লাস্টে কিন্তু এন উচ্চারণ হচ্ছে, অ্যালকেন এন উচ্চারণ হচ্ছে, ইথেন এন উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কোনগুলো বলো তো? ওই আর মূলক গুলা যেটা হলো CnH2n2n-1. হ্যাঁ, ওকে, দেখো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাই অ্যালকেন মূলক আর ব্যবহার করে লিখতে চাইলে আমরা লিখতে পারবো কিভাবে? এই দেখো, CnH2n+2 এর পরিবর্তে RH লিখতে হয়। তাহলে বলতে পারি অ্যালকাইল মূলক আর হচ্ছে কি, যে একটা হাইড্রোজেন অপসারণ করে লিখছি, তাহলে আর সমান সমান হচ্ছে CnH2n+1। ঠিক আছে, পুরোটা কি ছিল? পুরোটা হচ্ছে CnH2n+2 ছিল। আর আমাদের শুধু একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা আর লিখতেছি সেটা হচ্ছে CnH2n+1। তো যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে অ্যালকাইল মূলক তৈরি হয়, সেই অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে আইল যোগ করতে হয়। ঠিক আছে, আগে আমরা কি এন যোগ করলাম না অ্যালকেনের ক্ষেত্রে, আর যেহেতু এখানে একটা হাইড্রোজেন অপসারণ করতেছি জন্য এন বাদ দিয়ে এখানে আইল উচ্চারণ হয়। যেমন নাম দেখলে বুঝতে পারবো, দেখো যেমন মিথেন থেকে এক কি হয়ে যায়, একটা হাইড্রোজেন নিয়ে দিলে মিথাইল হয়ে যায়। ঠিক আছে, যে আইল উচ্চারণ হচ্ছে, দেখো মিথাইল, তারপরে ইথাইল, একটা হাইড্রোজেন অপসারণ করা হয়েছে। দেখো প্রোপেন থেকে প্রোপা ইল, বিউটেন থেকে বিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল। ঠিক আছে, তো দেখো এই যে এখানে একটা কার্বনের সংখ্যা এবং নাম এবং সংকেত দেওয়া আছে, এগুলো একবার পড়ো, পড়েছিলাম আগে, একবার পড়ো, কোনো প্রবলেম থাকলে বলো আমাকে, এটা একবার দেখো। এক কাজ করো রিশাদ, খাতা কলম আছে কাছে? No, sir. খাতা কলম কি নিতে পারবো না, আশপাশে নাই? Sir, I think time লাগবে. আচ্ছা, খাতা কলম নাও, এগুলো একটু লিখো তাহলে একটু সুবিধা হবে। একটু খাতা কলম নিয়ে এসো। Yes, sir. খাতা আছে, পাইলাম. আচ্ছা, তো এই যে এই নামগুলো লিখবা, মিথেন লিখবা, আর এই যে সংকেতটা লিখবা। ঠিক আছে, তারপর ইথেন লিখবা,
এভাবে সংখ্যাটা ভেঙে লিখবা। ঠিক আছে, এই 10টা একটু লিখো, একটু প্র্যাকটিস হয়ে যাক এটা।
ইয়েস স্যার, হইছে। ওকে, তো এগুলো একটু বাসায় যেগুলো হচ্ছে আগে যেগুলো পড়ছে এগুলো একটু গাঠনিকভাবে লেখার চেষ্টা করবো সবগুলো, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো হচ্ছে এ পর্যন্ত। তারপরে আমাদের এগুলো প্রস্তুতি আছে, তো দেখো অ্যালকেনের প্রস্তুতি। কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়। এখানে প্রভাবক হিসেবে লাগবে হচ্ছে নিকেল। যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হবে। দেখো কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেনের সাথে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে মিথেন এবং পানি উৎপন্ন হবে, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে এই যে এখান থেকে হাইড্রোজেন এবং এখান থেকে কার্বন, এখান থেকে এক অণু কার্বন এবং এখান থেকে 4 অণু হাইড্রোজেন মিলে CH4 মিথেন তৈরি হয় প্লাস পানি তৈরি হয় H2O। তো দেখো এখান থেকে কি বিক্রিয়া সমতা করতে গেলে যে পানির সামনে আমাদের 2 দিতে হয় প্লাস এখানে আমাদের 4 দিতে, এটা হচ্ছে সমতা করার জন্য, ঠিক আছে? তারপর দেখো অ্যালকিন ও অ্যালকাইন থেকে নিকেল প্রবাহকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেনকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। তোমাদের ওদিকে কালকে বৃষ্টি হয়েছিল রিশাদ? ইয়েস স্যার, বৃষ্টি, হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছিল। আচ্ছা, এইদিকে আবার বাতাস উঠছে এখন, বাইরে প্রচন্ড ধুলাঝড় উঠছে। আচ্ছা দেখো নিকেল প্রবাহকের উপস্থিতিতে এই বিক্রিয়াটাও সেম ঘটছে। কিভাবে ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করলে ইথেন উৎপন্ন হয় নিকেল প্রবাহকের উপস্থিতিতে। দেখো এই যে এখানকার 2 অণু হাইড্রোজেন একটা এটার সাথে চলে যায়, দুই পাশে দুইটা চলে যায়, দিয়ে যে মাঝখানের বন্ধনটা ভেঙে যায়, ঠিক আছে? বুঝতে পারছো এটা কিভাবে হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ইথাইন থেকে ইথেন উৎপন্ন হয়। সেম জিনিস হাইড্রোজেনের সাথে নিকেল, টেম্পারেচার হচ্ছে 180 থেকে 200, সেম। এখানেও সেম কাজ হচ্ছে। দেখো এই পাশে দুটো হাইড্রোজেন একটা একটা করে ছিল, এই পাশে দুইটা দুইটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, আর মাঝখানের বন্ধনটা তীর বন্ধন ভেঙে এক বন্ধন হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের সমতা করার জন্য এখানে 2 দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে যে অ্যালকেনের প্রস্তুতি আমরা মিথেন তৈরি করছি। মিথেন তৈরি করার সময় প্রভাবক ছিল নিকেল, টেম্পারেচার ছিল 250। আর তারপরে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে যে দুটো তৈরি হয়েছে এখানেও সেম হচ্ছে, তোমার প্রভাবক সেম, তাপমাত্রাও সেম, শুধু এক জায়গায় ইথিন ইউজ করছি আর এক জায়গায় আমরা ইথাইন ইউজ করছি। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে, ঠিক আছে? দেখো সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এটা কিন্তু তোমার হচ্ছে খ নাম্বার কোশ্চেনে আসতে পারে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া লিখো, কি সেটা লিখো, ঠিক আছে? তো এখানে কিভাবে হচ্ছে, এই দেখো এখানকার CH3 আর এখানকার একটা H মিলে তৈরি হয়ে যাচ্ছে আমাদের মিথেন, তৈরি হচ্ছে। আর এখানে বাকি থাকে কি, দেখো Na এখানে একটা বাকি আছে, এখানে একটা Na বাকি আছে, এই দুটো মিলে হচ্ছে Na2, কার্বন আছে এক, দেখো কার্বন আর হাইড্রোজেন, এখানে একটা কার্বন আছে, এই যে কার্বন, আর 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা, এই 3টা মিলে একসাথে লিখছে এখানে যে Na2CO3, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটা কি হচ্ছে বলো তো একবার আমাকে রিশাদ, বুঝতে পারছো এটা? ইয়েস, এখানে এখানে CH3 CH3 আর এই H মিলে CH4, তারপরে
তারপরে হলো তারপরে COO আর NaO, এটা মিলে হলো যে এখানে তো COO মানে CO2 COO আছে, আর এখানে সোডিয়াম, এই দুইটা সোডিয়াম মিলে সোডিয়াম সোডিয়াম কার্বনেটের ওই Na2, ওরে COO আর ও আর এই NaOH এর ও মিলে সোডিয়াম কার্বনেট গঠিত হয়েছে। এবার দেখো এদের হচ্ছে অ্যালকেনের ধর্মগুলো কেমন হয়। এদের আমাদের কেমিস্ট্রি যেগুলো পড়বো এই ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থায় অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যার পরিবর্তন হলে এই ভৌত অবস্থারও পরিবর্তন হয়ে যায়। 1 থেকে 4 কার্বন সংখ্যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, তাই এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে আমরা উপরে দেখে আসলাম না যে ফার্স্টে আমাদের 1 থেকে 4 কার্বন বিশিষ্ট, এই যে চিত্রটাতে দেখো, এই যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট কি পেট্রোলিয়ামের এখানে কত 1 থেকে 4 কার্বন বিশিষ্ট ছিল না এটা? ইয়েস স্যার। দেখো এর টেম্পারেচার কত 20 ডিগ্রি, আমাদের কক্ষ তাপমাত্রা কত 25 ডিগ্রি না? তো এটার টেম্পারেচার হচ্ছে কত কক্ষ তাপমাত্রার নিচে, এখানে সেটাই বলছে। যে 1 থেকে 4 কার্বন সংখ্যক সম্পূর্ণ হাইড্রোকার্বনগুলো স্ফুটনাঙ্ক হচ্ছে কক্ষ তাপমাত্রার নিচে, তাই এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। আর 5 থেকে 15 সংখ্যাগুলো স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে, তাই এগুলো তরল অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে 5 থেকে আমাদের ছিল কোনগুলো, পরেরটা হচ্ছে যে 5 থেকে 10 যে গ্যাসোলিন যেগুলো, এগুলো হচ্ছে কি তরল অবস্থায় থাকে। গ্যাসোলিনের আরেকটা নাম কি বলতো? পেট্রোলিয়াম। পেট্রোল। যেটা সবগুলো তো পেট্রোলিয়ামের অংশ, কিন্তু যেটা পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। তো দেখো এই যে 5 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন পেন্টেনের স্ফুটনাঙ্ক 36.1 ডিগ্রি সেলসিয়াস। এমসিকিউ এর জন্য লাগবে এটা। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে এগুলো কঠিন প্রকৃতির হয়। আর রাসায়নিক ধর্ম কেমন এদের, যে আগে বলা হয়েছে অ্যালকেন সমূহের রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, তাই সাধারণ অবস্থায় অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না, অতঃপর এরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এটা হচ্ছে যে রাসায়নিক ধর্ম। কি কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে একটু নিচে আমরা দেখব। দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়া হচ্ছে টোটাল 4টা ধাপে সম্পন্ন হয়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দেখো মিথেন এবং ক্লোরিন বিক্রিয়া করলে একটা HCl উৎপন্ন হবে। দেখো এখানকার একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন নিয়ে HCl উৎপন্ন হবে, আর বাকি কি থাকে এখানে CH3 থাকে, এখানে একটা ক্লোরিন থাকে, এটা হচ্ছে ক্লোরোমিথেন উৎপন্ন হইলো। ঠিক আছে, এখন এই ক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন যোগ করব, আমাদের কিন্তু প্রতিবারে উৎপাদ HCl হবে। তো দেখো আবার যদি এখান থেকে একটা H এবং একটা Cl মিলে HCl হয়, তাহলে এখানে কি থাকে CH2, CH2 থাকে এখানে, CH2, আর এখানে একটা ক্লোরিন থাকে, এখানকার একটা ক্লোরিন থাকে, দুইটার মধ্যে এই দুইটা মিলে ডাইক্লোরো মিথেন উৎপন্ন হয় CH2Cl2। বোঝা গেছে এ পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আবার এই ডাইক্লোরোমিথেন থেকে আবার ক্লোরিন যোগ করলে আবার HCl উৎপন্ন হয়ে যায়, তাহলে এখানে কি থাকে একটা হাইড্রোজেন থাকতেছে, আর তাহলে কত এখানে থাকে হচ্ছে আমাদের CH, আর এখানে দুইটা ক্লোরিন, এখানকার একটা ক্লোরিন, তাহলে Cl3 ট্রাইক্লোরোমিথেন। আরেকবার এটা যেহেতু 4টা ধাপে আরেকটা ধাপ দিলে এখান থেকে হাইড্রোজেনটা ভ্যানিশ হয়ে যাবে। দেখো তাহলে কি হবে CCl4 টেট্রাক্লোরোমিথেন। আর এই যে এখানকার একটা ক্লোরিন আর এখানকার হাইড্রোজেন মিলে HCl, তাহলে এখানে কি থাকে CCl3, এখানে একটা Cl, তাহলে CCl4 টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, বিক্রিয়াটা ইজি। প্রথম ধাপটা পারলে পরেরগুলো পারবা। ঠিক আছে, প্রথম ধাপটা কি মিথেনের সাথে ক্লোরিন যোগ করলে একটা করে হাইড্রোজেন প্রতিবার দেখো কমতেছে,
ঠিক আছে, মোট কথা হচ্ছে হাইড্রোজেন একটা করে কমতেছে, আবার এটা উৎপাদের সাথে আবার ক্লোরিন যোগ করলে আবার একটা করে হাইড্রোজেন কমতেছে, আবার এখানে করলে আবার একটা হাইড্রোজেন কমতেছে, আবার এখানে করলে আরেকটা হাইড্রোজেন কমে গেল, আর প্রতিবারেই হাইড্রোক্লোরিক এই হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, HCl উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর আরেকটা বিক্রিয়া হয় সেটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া হয়। আমরা দহন বিক্রিয়া কি সেটা জানি। তো দেখো, মিথেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন করে। এই তাপশক্তি রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, বিক্রিয়াটা দেখো, মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড, যেখান থেকে CO2 নিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, তারপরে উৎপন্ন হয়েছে পানি, যেখান থেকে H2O নিয়ে পানি উৎপন্ন হয়েছে, আর প্লাস কিছু তাপশক্তি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সমতা করার জন্য এখানে 2 প্রয়োজন হয়েছে আমাদের। বুঝতে পর্যন্ত ইশাদ? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন পরেরটা শুরু করার আগে তোমার একটা কোশ্চেন ছিল, ওটা একটু বলি এখন। দেখো, তোমার কোশ্চেনটা ছিল হচ্ছে কি, বিউটেন আর আইসোবিউটেন এক কিনা, তাই না? ইয়েস, বিউটেন আর আইসোবিউটেনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখো, আইসোবিউটেনটা হচ্ছে বিউটেন থেকেই তৈরি হয়। ঠিক আছে, তো কিভাবে হয় এটা একটু দেখি। বিউটেন কি 4 কার্বন বিশিষ্ট না? বিউটেন হচ্ছে কত? 4 কার্বন বিশিষ্ট। এর কার্বন 4 সংখ্যা কার্বন বিশিষ্ট। থাকবে, হাইড্রোজেন কয়টা থাকবে বলো তো? 10টা। 10টা। এখন এখানে প্রয়োজন যেটা হচ্ছে আইসোবিউটেন। তো প্রত্যেকটা এগুলো কিছু আছে, এগুলো হচ্ছে তোমার আইসোমার বা সমানও আছে কিছু। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে উঠলে বিস্তারিত পড়বো এগুলো আরো। তো এই বিউটেনের সমানও আছে 2টা। সমাণুগুলোকে আইসোমার বলা হয় বা সমাণু বলা হয়। ঠিক আছে, এই সমাণুগুলো হচ্ছে 2টা, একটা হচ্ছে এন বিউটেন এবং আরেকটা হচ্ছে আইসোবিউটেন। ঠিক আছে, এন তে বোঝায় হচ্ছে নিও বিউটেন। এই সমাণু এরকম ভাবে করা হয়, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে নিও। ঠিক আছে, তো এই আইসোবিউটেনটা হচ্ছে, এই আইসোবিউটেনের আরেকটা নাম হচ্ছে মিথাইল প্রোপেন, যেটা মূলত হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। তো মূলত হচ্ছে বিউটেনেরই আরেকটা সমান ওইটা, এই যে বিউটেনে 2টা আইসোমার থাকে, একটা হচ্ছে নিও বিউটেন বা এন বিউটেন বলা হয়, আর একটা হচ্ছে আইসো বিউটেন বা আই বলা হয়, আই বিউটেন বলা হয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে বিউটেন থেকেই তৈরি 2টা। তো আইসো বিউটেনটা মূলত একটা গ্যাস হিসেবে থাকে, তাই না, যেটা আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি। বোঝা গেছে এবার? স্যার, তাইলে কি যে এই এই অণুগুলো মানে আইসোবিউটেনের মতো করে জাস্ট সাজাইলেই হইছে অণু, হ্যাঁ, শুধু মানে সাজালে। পরমাণুগুলা? হ্যাঁ, আচ্ছা, তো তারপরে দেখো, এবার আছে আমাদের হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। দেখো, অ্যালকিন, যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত 2টি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাদেরকে অ্যালকিন বলা হয়। মূল কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অন্তত একটি। অ্যালকিনের সাধারণ সংকেত আমরা একটু আগে দেখে আসছি, CnH2n। অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো হচ্ছে ইথেন, প্রোপেন এগুলো। ঠিক আছে, ইথিন, প্রোপেন এগুলো।
আর হ্যালোজেন, হ্যালোজেন কোনগুলো? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে হ্যালোজেন না? তো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনগুলোকে অনেক সময় অ্যালিফিন বলা হয়। ঠিক আছে, অ্যালিফিন একটা গ্রিক শব্দ। দেখো অ্যালকিনের নামকরণ কিভাবে করা হয়। তো ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকিনের নামের শেষে এন বাদ দিয়ে ইন যোগ করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো অ্যালকেনের সময় কি ছিল? ইথেন। আর অ্যালকিন হলে সেটা হয়ে যাবে ইথিন। ইন যোগ হচ্ছে, এন এর জায়গায় ইন যোগ হচ্ছে, এবং কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকবে। দেখো ইথেন থেকে ইথিন, দেখো কার্বন কার্বন একটা দ্বিবন্ধন। প্রপেন থেকে প্রপিন, দেখো কার্বন কার্বন একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন। ঠিক আছে, এবার দেখো অ্যালকিনের প্রস্তুতি। ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। কি হচ্ছে? যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। তো কিভাবে হচ্ছে দেখো, ইথাইল CH3 CH2 Cl, আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের কাছে ইথিন তৈরি হবে। ইথিন বলতে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই নেই, CH3 থেকে যদি একটা হাইড্রোজেন সরাই নেই, তাহলে এখানে কি থাকে? CH2, তারপর এখানে CH2 থাকে। তো এই দুটো যদি একসাথে তৈরি হয় তখন কি একটা কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে এক বন্ধন ছিল, এই পাশে হচ্ছে CH2 আছে, এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে এর সাথে ছিল দুইটা, এই পাশে ভেঙে দেখালাম না। তো এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে দেখো এখানে কি কার্বনের হাত দুইটা হয়ে যাচ্ছে না? তাহলে এই আরেকটা হাত পূরণ করতেছে এইভাবে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করে। এখানে তৈরি হচ্ছে হচ্ছে ইথিন। ঠিক আছে, তারপর এখান থেকে যে একটা হাইড্রোজেন সরানো হলো, সেটা এই যে ওই OH এর সাথে মিলে তৈরি হয়ে যাচ্ছে পানি। আর এখানে থাকতেছে দেখো NaCl, এই সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাচ্ছে। বোঝা গেছে এসব? ইয়েস স্যার। আচ্ছা, তোমাকে কিন্তু এই লাইনটা মনে রাখতে হবে, এই যে এই উপরের দুইটা লাইন, যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হচ্ছে? ইথেন উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে। তাহলে তুমি বিক্রিয়াগুলো লিখতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে ইথানল থেকে। তো ইথানল কি? OH মূলক আছে ইথানল। তো ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়। এখানে কোনো কিছু অ্যাড করতে হয় না, এটাকে শুধু এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়। এই দেখো, যেখান থেকে একটা হাইড্রোজেন আর এই OH নিয়ে পানি উৎপন্ন হয়, আর এই দুটো মিলে ইথেন উৎপন্ন হয়। এই তখন এদের রাসায়নিক, অ্যালকিনগুলোর রাসায়নিক ধর্ম কেমন হয়? যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয়। কারণ দ্বিবন্ধনের একটি বন্ধন শক্তিশালী হলে আরেকটা বন্ধন তুলনামূলকভাবে একটু দুর্বল হয়। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন যেটা, সেটা ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন হাইড্রোজেন সংযোজন, এই দুটোর মধ্যে যেটা দুর্বল বিক্রিয়া, দুর্বল বন্ধন ছিল, সেটা ভেঙে যাবে, তার সাথে এই হাইড্রোজেনটা সংযোজন হয়ে যাবে। তো একটা হাইড্রোজেন যোগ হয়ে গেলে দেখো CH3, দুই পাশে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, CH3 CH3, ইথেন তৈরি হয়ে যায়। তারপরে পানি সংযোজন। পানি সংযোজন হলে কি হবে? এই দেখো, ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানি বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। যেমন হচ্ছে ইথিনের সাথে পানি। ঠিক আছে, দেখো তো এই এখানকার হাইড্রোজেন এই বন্ধন ভেঙে এর সাথে যুক্ত হয়ে যায় CH3, তারপর এটা এক বন্ধন হয়ে যায় CH2, আর এখানকার একটা OH থাকে যেটা, সেই OH এর সাথে যুক্ত হয়ে যায়।
তাহলে ইথানল উৎপন্ন হচ্ছে। দেখো CH3 CH2OH। তো অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় বলে এই বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পানি সংযোজন বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্লাস হচ্ছে এই যে দুটো ব্যবহার দুটো একদম মুখস্থ করে ফেলবো। এখন লাগবে, ইন্টারমিডিয়েটে লাগবে, প্লাস তোমার হচ্ছে কেমিস্ট্রি ল্যাবের ভাইবা টাইবার এসবের জন্য কাজে লাগবে এগুলো। তারপর দেখো ব্রোমিন সংযোজন। ব্রোমিন কিভাবে সংযোগ হয়? ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিনের দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। দেখো এই দুটা ব্রোমিন দুটোর সাথে যোগ হয়ে যাবে, একটা বন্ধনটা ভেঙে যাবে এখান থেকে, যে একটা ব্রোমিন এটার সাথে আর একটা ব্রোমিন এটার সাথে, তাহলে CH2Br CH2Br। দেখো ডাইব্রোমো ইথেন। নামকরণ কিভাবে করা হয় মনে আছে? দেখো দুইটা ব্রোমিনের সাথে এই জন্য ডাইব্রোমো, আর এটা কি CH2 ইথেন, এই জন্য ডাইব্রোমো ইথেন। তো এই বিক্রিয়ায় কি হয়? ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়ে যায়, লাল বর্ণটা থাকে না। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়ায় প্রদর্শন করে। ইথিন যে সম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। তারপরে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে হচ্ছে জাইমান অক্সিজেন দ্বারা জারণ। কিভাবে ঘটতেছে এই বিক্রিয়া? ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিন গ্লাইকল উৎপন্ন করে। কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। পটাশিয়াম পারম্যাঙ্গনেট হচ্ছে গোলাপি বর্ণের, এই গোলাপি বর্ণটা অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয়। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে। সেই জাইমান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। তো আগের বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ না হতে এজন্য দেয় নেই, শুধু বড় হয়ে যাবে এজন্য। এখানে যে জাইমান অক্সিজেন, দেখো ইথিন পানির সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, শুধু এই যে এখান থেকে ওএস গুলো এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটার একটা এই CH2OS ইথিলিন গ্লাইকল। তারপরে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, সৃজনশীল করার সময় লাগবে। ঠিক আছে, দেখবে এরকম বোর্ড কোশ্চেন অনেক আসছে এটা এই কোশ্চেন এই বিক্রিয়া দিয়ে। তো সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে ও 200 বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। ঠিক আছে, এই পলিথিন তৈরি বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় ইথেনকে মনোমার বলা হয়। দেখো ইথিন এন অণু, দেখো বিক্রিয়াটা ভেঙে যায় শুধু এই যে দুই পাশে, আর এই যে এন সংখ্যক, এন এর মানটা কত সেটা আসে, তখন এভাবে পলিথিন উৎপন্ন হয়। ঠিক আছে, আর এই পলিথিন উৎপন্ন বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, সৃজনশীল, অনেক বোর্ডে অনেক কোশ্চেন আসছে। আচ্ছা দেখো এরপরে আছে হচ্ছে আমাদের অ্যালকাইন। আমাদের আর কতটুকু বাকি? দেখো অ্যালকাইন কোনগুলো? যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে সেগুলো হচ্ছে অ্যালকাইন। একটু আগে আমরা দেখে এসেছি এগুলো। তাই অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্য ইথাইন বা অ্যাসিটিলিন। এখন এদের নামকরণ কিভাবে করা হয়? এই অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে আইন যোগ করা হয়। একটু আগে তোমাকে বলছিলাম আমি, দেখো যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয়। যেমন CH ট্রিপল বন্ড CH এর নাম হচ্ছে ইথাইন, এটা হচ্ছে কি প্রোপাইন, এটা হচ্ছে বিউটাইন 2। বিউটাইন 2 কেন? এই যে দুই দুই নাম্বার কার্বনে ত্রিবন্ধন আছে, এই জন্য বিউটাইন 2। বোঝা গেছে?
Yes, sir. এখন এই অ্যালকাইনের প্রস্তুতি কিভাবে এটা প্রস্তুত করা হয়। ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দেখো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে ইথাইন উৎপন্ন হচ্ছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এই যে এখান থেকে সিএ, এখান থেকে ওএইচ মিলে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি থাকে দেখো, C2, এখানে সমতা করার জন্য 2 দেওয়া হয়েছে, তাহলে কি এখানে 2টা হাইড্রোজেন থাকে। তো এই দেখো CH এর সাথে একটা এইচ এর সাথে আরেকটা এইচ এর সাথে দেখো CH গ্রহণ করতেছে। আর দেখো এই একটা হাইড্রোজেন বন্ধন, এই যে কি কার্বন কার্বন ত্রিবন্ধন দরকার এখানে, যেহেতু কার্বনের 4টা হাত। তো এইভাবে ইথাইন উৎপন্ন হয়। তো এদের রাসায়নিক ধর্মগুলো কেমন? অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এখানে একটি বন্ধন শক্তিশালী এবং অন্য 2টা বন্ধন একটু দুর্বল বন্ধন হয়ে থাকে। আর অ্যালকাইনের এই দুর্বল বন্ধনটি ভেঙে গিয়ে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো হাইড্রোজেন সংযোজন আগেরটার মতনই, ঠিক আছে। দেখো তোমরা এর মাঝে জেনে গেছো নিকেল প্রয়োগের উপস্থিতিতে ইথাইনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাপমাত্রা উৎপন্ন করলে ইথেন উৎপন্ন হয়। দেখো ইথাইনের সাথে হাইড্রোজেন, ঠিক আছে, নিকেল প্রভাবক এবং এত তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন প্রস্তুত হয়। এই হাইড্রোজেনগুলির সাথে একটার সাথে একটা এই দুটো দুটো করে চলে যায়, তাহলে এখানে কি CH3 হয়ে যায়, এখানে এক বন্ধন হয়ে যায়। দুর্বল যে 2টা বন্ধন ছিল সেই 2টা বন্ধন ভেঙে যায়, দেখো ইথেন। আর ব্রোমিনের সংযোজন সেম, যে ইথাইনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রব্য যোগ করলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। আগে এই 2টা বিক্রিয়া দেখে আসছি, সেম বিক্রিয়া। দেখো এই পাশে 2টা বিয়ার যোগ হয়, এই পাশে 2টা বিয়ার যোগ হয়, মাঝখানে 2টা দুর্বল বন্ধন ভেঙে যায়, শক্তিশালী বন্ধনটা কার্বন কার্বনটা থাকে। তো টেট্রা ব্রোমো ইথেন। তারপরে পানি সংযোজন, ঠিক আছে। ইথিনের সেগুলো যেগুলো দেখলাম সেম 3টা বিক্রিয়া এবং সেম প্রভাবক। পানি যোগ করলে ইথা ন্যাল উৎপন্ন হয়, CH3 হয়ে যায়। এই দেখো এই কার্বনের সাথে এই 2টা হাইড্রোজেন নিয়ে ধরো CH3 উৎপন্ন হচ্ছে। তারপরে কি থাকে এখানে CH, এই যে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে CH3 হচ্ছে এটা, আর এই যে CH আর এই O, তো ইথানল। CHO কিসের মূলক বলো তো? অ্যালডিহাইডের মূলক। আই থিংক আমাকে লিভ নিয়ে আবার জয়েন হইতে পারে, বিকজ এই প্রবলেম হইছে। আচ্ছা লিভ নাও, লিভ নিয়ে জয়েন করো। ইয়েস স্যার, এখন রেডি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে।
আমাদের বাকি আছে হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো দেখো অ্যালকোহল, অ্যালকোহল কোনগুলো বলো তো? অ্যালকোহলের মূলক কোনগুলো? সেগুলোতে OH আছে। ওএইচ আছে, সেগুলো হচ্ছে অ্যালকোহল। ওকে, দেখো যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক OH বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলে। তবে কিছু কিছু যৌগে হাইড্রক্সিল মূলক OH বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয় না। যেমন হচ্ছে ফেনল, ঠিক আছে, C6H5OH, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফেনল। ফেনলটা হচ্ছে, দেখো বেনজিনের সংকেত যদি আমরা দেখি, বেনজিনের সংকেত চিনি না? বেনজিন কত বলো তো? C6H6, তাই না? মনে আছে? এটা হচ্ছে ইয়েস। বেনজিন, তাই না? এটা হচ্ছে বেনজিন। এখান থেকে একটা হাইড্রোজেন দেখো, C6H5, মানে কি একটা হাইড্রোজেন অপসারণ করে এখানে OH শুধু যোগ করে হয়, এটাই হচ্ছে ফেনল। ঠিক আছে, এই সংকেতটা কিন্তু আসে, এখনো লাগবে, ইন্টারমিডিয়েটেও লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেনলের সংকেতটা মনে রাখবে। তো ফেনলের OH থাকলেও এটা কিন্তু কি অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। এই শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথানল, CH3OH। ঠিক আছে, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল, CH3CH2OH। অ্যালকোহলকে ROH দিয়ে প্রকাশ করা হয়, যার আর হলো অ্যালকাইল মূলক। এই শ্রেণীর প্রথম দিকের সদস্য গুলি হচ্ছে বর্ণহীন তরল পদার্থ এবং পানিতে কি সকল অনুপাতে মিশ্রিত হতে পারে এগুলো। ঠিক আছে, আচ্ছা, নামকরণ, এদের নামকরণ কিভাবে করা হয়? অ্যালকেনের নামের শেষে এন বাদ দিলে অল যোগ করে এদের অ্যালকোহলের নামকরণ করা হয়। যেমন হচ্ছে ইথানল। অ্যালকোহলের প্রস্তুতি ইথাইল ব্রোমাইড থেকে। ব্রোমো ইথেনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। দেখো ব্রোমো ইথেন, এটা কি ইথেন না? সাথে ব্রমিন আছে, এজন্য নামকরণ হচ্ছে ব্রোমো ইথেন। এর সাথে ব্রোমো ইথেন। সোডিয়াম হাইড্রোক্সাইড, এতে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। দেখো এখানকার এন এ আর এই যে বি আর, এই দুটো মিলে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। আর এখানে কি থাকে আবার দেখি, CH3 CH2 আর এই যে OH, এটা নিয়ে হচ্ছে ইথানল। ঠিক আছে, ওকে, তারপরে দেখো, তো এভাবে হচ্ছে অ্যালকোহলের প্রস্তুত করা হয়। আচ্ছা, অ্যালডিহাইডে আজকে যাব না, এটা হচ্ছে কালকে পড়াবো তোমাকে। ঠিক আছে, অ্যালডিহাইড থেকে নিচের অংশ দেবো, কালকে দেখাবো। তো এখন কিছু এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো একটু খাতায় লিখে নাও, যতটুকু পড়ছি আমরা এগুলো একটু আলাদা করে নোট করে রাখবা, পরীক্ষার আগে রিভাইজ দিতে সুবিধা হবে তোমার জন্য। ঠিক আছে, যেমন ফার্স্টে আছে হচ্ছে এই যে এই বিক্রিয়াটা, এই যে এই বিক্রিয়াটা ক্লোরিনের সাথে বিক্রিয়া, এগুলো একটা আলাদা খাতে নোট করে রাখবে এগুলো। ঠিক আছে, এই এই চারটা বিক্রিয়াটা বোঝা যাচ্ছে নিশান? ইয়েস। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া। এই যে অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াটা আলাদা করে খাতায় এগুলো উঠে রাখবো, যে অ্যালকিন প্রস্তুতি, যে কি কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়, এই বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালকেনের অ্যালকেন তৈরির বিক্রিয়াগুলো।
অ্যালকাইন প্রস্তুতি, এটা ঠিক আছে, এটা গেল। তারপরে আছে হচ্ছে এই যে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কি কি প্রকার? একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, পানি সংযোজন, এই তিনটা, ঠিক আছে। তারপর এটার ক্ষেত্রে, অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালডাইড আজকে পড়াইলাম না, ওটা পরে যাব, ঠিক আছে। তো দেখো একদম প্রথম থেকে তোমাকে বলি কোন কোন বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো একটু নোট করে পড়বা। এগুলো তো এমসিকিউ এর জন্য পড়বা, এগুলো অতটা আসে না, ঠিক আছে। কোনটা মুক্ত শিকল, বদ্ধ শিকল, এগুলো আসে না, এগুলো হচ্ছে এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য পড়বো এগুলো। এই যে এখান থেকে শুরু, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই যে এখান থেকে বেনজিন, ন্যাপথালিন, এই দুইটা, ঠিক আছে। তারপর আসলে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। অ্যালকেনের নামকরণটা তো হচ্ছে তোমার নামকরণের জন্য লাগবে, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে অ্যালকেনের প্রস্তুতি, সবগুলোর প্রস্তুতি বিক্রিয়া পাশাপাশি পেজে লিখবা, লিখে সবগুলোর মধ্যে পার্থক্য করে করে পড়বা, তাহলে মনে থাকবে, ঠিক আছে। অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়া যে কয়টা, দুইটা, ঠিক আছে। তারপরে এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা, তারপরে যে এখানে রাসায়নিক ধর্মের মধ্যে যে ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এই দুটো তো বললামই। তারপরে যে অ্যালকিনের প্রস্তুতি, রাসায়নিক ধর্মের বিক্রিয়াটা, তারপরে যে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, তারপরে হচ্ছে অ্যালকাইনের নামকরণটা তেমনি পড়বা, কিন্তু এই যে প্রস্তুতির বিক্রিয়াটা প্লাস রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম তিন দুটারই সেম, হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, আরেকটা হচ্ছে পানি সংযোজন, এই আরেকটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, ঠিক আছে। এই কয়টা বিক্রিয়া পড়বা, কালে কিন্তু জিজ্ঞেস করবো, ঠিক আছে ঈশান। ওকে স্যার। তো এই চ্যাপ্টারে যদি সৃজনশীল প্র্যাকটিস করতে চাও, তাহলে ইয়েগুলো পাঠাই দিও, বোর্ড কোশ্চেন গুলো পাঠিয়ে দিও, ঠিক আছে। এখন কালকে আমাদের এটা শেষ করতে আধা ঘন্টার মতো লাগবে হয়তো বা, ঠিক আছে। ইশাদ, তাহলে কালকে আমাদের